হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলিভেট। অ্যান্ড আশা করি সকলেই ভালো আছো অ্যান্ড সবাইকে গুড ইভিনিং। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে জিএনএম এএনএমের বায়োলজির কোনো একটা জিনিস পড়াবো বা কোনো একটা পয়েন্ট পড়াবো, তাই তো? কোনো একটা টপিক পড়াবো। সেই টপিকটা কি, যে আমাদের ক্লাস নাইনের যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবন, যেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টারের টোটাল আমরা সব কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে? আর সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাছাই করা কোশ্চেন, মোটামুটি আসার মতো কোশ্চেন, ঠিক আছে? তো আমরা এইভাবে করে ক্লাস 9 এবং 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আলোচনা করব। তো আমি তোমাদের শিডিউল বলে দেবো যে কোন দিন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আলোচনা হবে, ঠিক আছে? সেই হিসাবে তোমরা আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে। তাহলে চলো আজকে শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, চক্ষু, ডানা ও পালক অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ডের প্রাণীর বৈশিষ্ট্য? এটা আমাদের জানতে হবে। তাহলে চক্ষু, ডানা কাদের আছে? ডানা আমরা কাদের মধ্যে দেখতে পাই, পালক কাদের মধ্যে দেখতে পাই, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো যদি এইগুলোর বৈশিষ্ট্য দেখি, তাহলে কি আছে? রেপটিলিয়া, এভিস, ম্যামেলিয়া অ্যান্ড পিসিস। এইটা পিসিস বলতে এখানে ফিশ বোঝানো হচ্ছে। তো তাহলে কোনটা বৈশিষ্ট্য হবে আমাদের? বলছে কাদের ডানা থাকে, তাহলে আমরা জানি ডানা থাকে, উইংস থাকে কাদের? এভিসদের বা পাখিদের, বার্ডদের। তার সাথে যদি উইংসের সাথে যদি পালক, ফেদার কাদের থাকে? ফেদারও আমরা জানি এই বার্ডদের থাকে, তাই তো? এবং হালকা অস্থি, মানে এই পাখিদের ওড়ার জন্য, ফ্লাই করার জন্য এদের বোনগুলো কিন্তু ফাঁপা হয়ে গেছে, হলো হয়ে গেছে, তাই তো? তাহলে আমরা এখানে যা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, তাতে করে রেপটিলিয়া তো হবেই না। রেপটিলিয়া মানে সরীসৃপ তো হবেই না। ম্যামালিয়ান মানে স্তন্যপায়ী প্রাণীও তো হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর যদি দেখি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এভিস বা পক্ষী। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, ঠিক আছে? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। তারপরের কোশ্চেন বলছে, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্র আবির্ভাব ঘটে? কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলা বা ভাস্কুলার কলাতন্ত্র বা ভাস্কুলার কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? ভাস্কুলার কলাতন্ত্র বলতে কী বোঝানো হচ্ছে? ভাস্কুলার কলাতন্ত্র বলতে বোঝানো হচ্ছে, ভাস্কুলার কলাতন্ত্র কী নিয়ে তৈরি হয়? জাইলেম, আর একটা কী নিয়ে তৈরি হয়? ফ্লোয়েম নিয়ে তৈরি হয়, তাই তো? আর জাইলেম কি পরিবহন করে? জাইলেম যদি দেখি, জাইলেম আমাদের এখানে জল H2O পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম আমাদের ফুড ম্যাটেরিয়াল পরিবহন করে, তাই তো? তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হবে আমরা দেখে নিই পয়েন্টগুলো। তাহলে কি বলছে, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্র, মানে সংবহন কলাতন্ত্র বলতে যারা জল এবং খাবার পরিবহন করে, এরকম কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? শৈবাল বা অ্যালগি, তারপরে বলছে টেরিডোফাইট বা ফার্ন জাতীয়, বায়োফাইট বা মস জাতীয়, জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী, তাই তো? তাহলে দেখো প্রত্যেকটার নাম, ইংরেজি নাম এবং বাংলা নাম দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম বুঝতে হবে যে ভাস্কুলার বান্ডিল কখন। তাহলে প্রথম যারা থাকতো, বেশিরভাগ প্রথম যে উদ্ভিদগুলো জন্মগ্রহণ করে সেগুলো হচ্ছে অ্যালগি, তাই তো? অ্যালগি বা শৈবাল কোথায় থাকতো? জলে থাকতো। তাহলে এই শৈবালকে জলজ প্রাণী বলা যেতে পারে। তাহলে এই শৈবালকে কি বলা হচ্ছে? এই শৈবালকে জলজ প্রাণী বলা যেতে পারে, তাই তো? জলজ প্রাণী বলা যেতে, উদ্ভিদ বলা যেতে পারে। তাহলে শৈবালকে জলজ উদ্ভিদ বলা যেতে পারে। এবার শৈবাল থেকে পরবর্তীকালে আসলো কারা? যারা হচ্ছে মশবর্গীয়। তাহলে মশবর্গীয় কারা? যারা জলে ও ডাঙায় বোধ জায়গায় থাকতে পারে, তাদেরকে বলা হয় মশবর্গীয়, তাই তো? বা এই মশবর্গীয়দের আরেকটা টার্ম আছে, উভয়চরও বলা হয়। উভয়চর উদ্ভিদও বলা হয়।
উদ্ভিদ উদ্ভিদও বলা হয়, উভয়চর উদ্ভিদও বলা হয়। তাহলে যখনই জল থেকে ডাঙায় উঠলো তখনই আমরা কিন্তু জানতে পারবো যে কী হচ্ছে, যে এরা আস্তে আস্তে কমপ্লিকেটেড হচ্ছে, তাই তো, জটিল হচ্ছে। তাহলে এরাও তখনও কিন্তু এই মশগুলো কিন্তু জলের উপর নির্ভরশীল। তারপরে যদি চলে যায়, তারপরে এই মশের পরে যদি চলে যায়, মশের পরে আমাদের কি হবে, ফার্ন জাতীয় উদ্ভিদ, তাই তো। ফার্ন জাতীয় উদ্ভিদ মানে টেরিডোফাইট, ডোফাইট বা ফার্নবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ। এরা কিন্তু আমরা দেখলাম এরা সম্পূর্ণভাবে এবার কিন্তু এরা সম্পূর্ণভাবে কিন্তু কোথায় চলে আসছে, ডাঙ্গায় চলে আসছে, ডাঙ্গায় চলে আসছে। তাহলে ডাঙ্গায় আসলে পরে এদের অবভিয়াসলি নালিকা বান্ডিল বা কলাতন্ত্র উপস্থিত হতে হবে, যাতে করে জল জল এবং ফুড পরিবহন করতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি, আমাদের সঠিক উত্তর হবে টেরিডোফাইট বা ফার্ন জাতীয়। আমাদের সঠিক উত্তর হবে কি, টেরিডোফাইট বা ফার্ন জাতীয়। তাহলে আমাদের অপশন হচ্ছে বি নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যায়। নিচে কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? তাহলে তোমরা ট্রাই করো, নিচে কোনটা চোয়ালবিহীন প্রাণী, মানে যাদের কোনো চোয়াল নেই, এরকম একটা প্রাণীর উদাহরণ চাইছে। তাহলে যদি আমরা দেখি, তাহলে কি কি বলা আছে, ল্যাম্প্রে, হ্যাগফিশ, এ ও বি উভয়ই কোনোটি নয়। তাহলে আমরা যদি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারে দেখি, তাহলে আমরা কিন্তু সেখানে যে আগ্নাথা আর ন্যাথোস্টোমাটা দুটো পড়েছি, একটা হচ্ছে চোয়ালযুক্ত প্রাণী, একটা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী, তাই তো। তাহলে চোয়ালবিহীন প্রাণীর মধ্যে আমরা কিন্তু এই দুটো অ্যান্সারই পড়েছি, একটা হচ্ছে ল্যাম্প্রে, একটা হচ্ছে হ্যাগফিশ। তাহলে এদের দুজনেরই কিন্তু আছে, চোয়াল আছে, তাই তো। তাহলে আমাদের সঠিক উত্তর দেখো এ ও বি উভয়ই আছে। তাহলে আমাদের এই অপশনটাই কিন্তু এ ও বি উভয়ই, এই অপশনটাই বেছে নেব। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে যদি চলে যায়, ফ্লেম কোষের কাজ কি? যদি বলা যায় ফ্লেম কোষের কাজ কি, তাহলে ফ্লেম কোষের কাজ কি আর কোথায় দেখা যায়? তাহলে কি বলছে, রেচনে সাহায্য করা, পরিপাকে সাহায্য করা, সংবহনে সাহায্য করা, শোষণে সাহায্য করা। তাহলে দেখো এখানে তিনটা, পরিপাকে সাহায্য করা কখনো ফ্লেম কোষ হয় না, ঠিক আছে। সংবহনে সাহায্য করাও ফ্লেম কোষ হতে পারে না, শোষণে সাহায্য করাও ফ্লেম কোষ হতে পারে না। ফ্লেম কোষ কেবলমাত্র রেচনে সাহায্য করে, ফ্লেম কোষ কেবলমাত্র রেচনে সাহায্য করে, ঠিক আছে। এইবার কাদের রেচন অঙ্গ ফ্লেম কোষ? আরশোলার রেচন অঙ্গ, আরশোলা বা আর্থ্রোপোডা এদের, বা যদি বলি সন্ধিপদী এদের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ, বোঝা গেল। তাহলে এদের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। তাহলে আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা, যে ফ্লেম কোষ রেচনে সাহায্য করে, এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের কোশ্চেনে যদি চলে যায়, কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়? তাহলে পর্ব জিজ্ঞেস করছে, পর্ব, তার মানে কি আর্থ্রোপোডা বা সন্ধিপদী, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, নিডারিয়া, আর একটা হচ্ছে টিনোফোরা। তাহলে যদি বলি যে রক্তপূর্ণ, তাহলে নিডারিয়া, টিনোফোরা তো ফার্স্টেই বাদ দিতে হবে। এবার চলে আসি অ্যানিলিডা আর আর্থ্রোপোডা। অ্যানিলিডা বা আর্থ্রোপোডা যদি চলে যায়, অ্যানিলিডার উদাহরণ হচ্ছে কেঁচো, বা যেটাকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। এদের কিন্তু বদ্ধ সংবহন দেখা যায়, বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, তাই তো। তাহলে যদি বলা হয় মুক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়, তাহলে মুক্ত সংবহন তন্ত্র কেবলমাত্র আর্থ্রোপোডা বা সন্ধিপদীতে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, সংবহন তন্ত্র দেখা যায়, তাই তো। এবার এই মুক্ত সংবহন তন্ত্র যদি দেখি, তাহলে আরশোলার যদি এটা আরশোলা ধরি, তাহলে আরশোলার বডিতে কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। এটা যদি আরশোলা ধরি, তাহলে আরশোলার বডির ভেতরে এরকম কিছু গহ্বর দেখা যাবে, যে জায়গাগুলোতে রক্তপূর্ণ থাকবে, এরকম কিছু গহ্বর দেখা যাবে। এই গহ্বরগুলোকে বলা হয় হিমোসিল, এই গহ্বরগুলোকে বলা হয়
হিমোসিল, হিমোসিল। তাহলে আর্থ্রোপোডা মানে এর উদাহরণ হচ্ছে কি হচ্ছে ককরোচ বা আরশোলা। আরশোলা, তাহলে আরশোলাদের কি হচ্ছে এই রকম দেখা যায়। আরশোপোডা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আরশোলা হচ্ছে সন্ধিপদী বা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর এ নম্বরটা। বোঝা গেল। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। হিমোসিল বা রক্তপূর্ণ গহ্বর দেখা যায় কোথায়? তাহলে আবার সেম কোশ্চেনটা দিছে, হিমোসিল বা রক্তপূর্ণ গহ্বর দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। তাহলে আমাদের ডিরেক্ট এখানে অ্যান্সার করে দিলাম, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল বা রক্তপূর্ণ গহ্বর দেখা যায়। পরিফেরা বা প্ল্যাটিহেলমিনথেস কারোরও কিন্তু এরকম রক্তপূর্ণ গহ্বর দেখা যায় না। আর একটা টার্ম মনে রাখবে যে হিমোসিল হচ্ছে গহ্বরটার নাম। তার মানে গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল। আর গহ্বরের মধ্যে যে রক্ত পূর্ণ থাকে, তার মানে সেই ব্লাডটাকে বলা হচ্ছে রক্তটাকে বলা হচ্ছে হিমোলিম্ফ। বোঝা গেল। তারপরের কোশ্চেনে চলে যায়। প্রোবোসিস কলার ও দেহকাণ্ড থাকে কি? এটা একদম ডিরেক্টলি কোশ্চেন করা হচ্ছে। প্রোবোসিস কলার ও দেহকাণ্ড থাকে কর্ডাটাতে, ইউরোকর্ডাটাতে এবং কোনোটি নয়। তাহলে কর্ডাটা তো অনেকটা পরে আসলো, ঠিক আছে। তাহলে কর্ডাটাতে তো হচ্ছে না, তাহলে হেমিকর্ডাটা আর ইউরোকর্ডাটা, তাই তো। তাহলে ফার্স্টের দিকে এসছে হেমিকর্ডাটা। এদেরই দেখলাম আমরা প্রোবোসিস কলার ও দেহকাণ্ড থাকে, এইরকম একটা চিত্র দেখেছিলাম আমরা। এরকম একটা চিত্র দেখেছিলাম, তাই তো। তাহলে এটাকে এখানে কলার বলা হচ্ছিল, এটাকে প্রোবোসিস বলা হচ্ছিল, তাই তো। তাহলে বোঝা গেল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা, এটার অ্যান্সার হয়ে যাবে। তারপরে যদি চলে আসি, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতি হলো। তাহলে মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার পদ্ধতি বলেছে। তাই এখানে মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। সবগুলোই হোমোসেপিয়েন্স আছে। পার্থক্য কোন জায়গায় আছে দেখো, এই হোমোসেপিয়েন্সের যদি এসটা দেখো, ওই হোমোসেপিয়েন্সের এসটা বড় হাতের, বাদ বাকি এইটাও বড় হাতের। তাহলে আমরা জানি গণের নামের প্রথম অক্ষর বড় হাতে হতে পারে, কিন্তু প্রজাতির নামের প্রথম অক্ষর তো বড় হাতের হবে না। তাহলে এই দুটো ফার্স্টে এলিমিনেশন হয়ে যাবে, কেটে যাবে। সেকেন্ড চলে আসি হোমোসেপিয়েন্স, এটাও হোমোসেপিয়েন্স এসে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি অথবা ডি, এই দুটোই অ্যান্সার হতে পারে। কারণ এখানে আমরা কোনোটা আন্ডারলাইন বা কোনোটা ইতালিক হরফে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সি অথবা ডি দুটোই অ্যান্সার হতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে যদি চলে যাই, ব্যালানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? তাহলে আমরা একটু আগেই বললাম যে হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, তারপর হচ্ছে ইউরোকর্ডাটা, এগুলো আমরা দেখলাম। তার মধ্যে আমরা দেখলাম একটা প্রোবোসিস, তারপর হচ্ছে দেহখণ্ড তৈরি হয়েছিল। তাহলে সেই যে ছবিটা, এই যে দেখো এখানে ছবিটা, এটা কিন্তু একটা ব্যালানোগ্লোসাসের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এটা কিসের? এটা ব্যালানোগ্লোসাস, এটা হচ্ছে এক্সাম্পল, ইজি। তাহলে এখানে যদি আমি কোশ্চেনে চলে যাই, ব্যালানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? তাহলে ব্যালানোগ্লোসাস প্রাণীটি হেমিকর্ডাটার অন্তর্গত। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, হেমিকর্ডাটা, তাই তো। ক্লিয়ার? তারপরে চলে যাই, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম প্রবর্তন করেন কে? তাহলে এইটা একদম ডিরেক্টলি বই থেকে কোশ্চেন দিছে, এটা খালি মনে রাখো। ক্যারোলাস লিনিয়াস কখনোই না, হ্যালডেনও না, ওপারিনও না। কারণ ক্যারোলাস লিনিয়াস অন্য কিছুই করেন। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী আবিষ্কার করেন। তারপর হচ্ছে হ্যালডেন হচ্ছে হ্যালডেন স্যুপ বা হট ডাইলিউট
স্যুপ, হর্স ডাইলুট স্যুপ তৈরি করেন। ওপারিন তো জানি আমরা, ওই জন্য ওপারিন করেনি, তাহলে আমাদের কী হচ্ছে ওয়াল্টার রোজেন। তার মানে আমাদের উত্তর হয়ে যাবে সি নম্বরটা, সি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর, সি নম্বরটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, সি নম্বরটা সঠিক উত্তর। তারপরের কোশ্চেনে চলে যায়, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? তাহলে পৃথিবী সৃষ্টির সময় আমরা দেখেছিলাম সেখানে মিথেন, হাইড্রোজেন, তা কী কী ছিল? তাহলে ছিল হচ্ছে মিথেন, মিথেন, তারপরে ছিল হচ্ছে হাইড্রোজেন, মিথেন, মিথেন, হাইড্রোজেন, আর ছিল অ্যামোনিয়া, অ্যামোনিয়া ছিল। কিন্তু আমরা জানি সেখানে কিন্তু মুক্ত কোনো অক্সিজেন ছিল না। তার মানে পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন, অক্সিজেন ছিল না। আমাদের পৃথিবী প্রথম অবস্থায় আমাদের আবহাওয়াটা ছিল বিজারণ ধর্মী। কী ধর্মী? বিজারণ ধর্মী, বিজারণ ধর্মী, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা, পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলা হয়? পরিবেশের সঙ্গে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলা হয়? তাহলে এইটাকে কখনোই ছন্দবদ্ধতা বলা হয় না। পুষ্টি তো বলা যাবেই না। পুষ্টি হচ্ছে খাবার খেয়ে খাবারটাকে হজম করে সেই খাবার থেকে যে নিউট্রিশনগুলো নিচ্ছি সেগুলো দিয়ে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করা হচ্ছে পুষ্টি। তাহলে বিপাক, বিপাক মানে কি? আমাদের দেহের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, সেগুলোকে বলা হয় বিপাক। তাহলে এগুলো কোনো কিছুই হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উত্তেজিতা। উত্তেজিতা মানে কি? যে পরিবেশের থেকে কোনো উদ্দীপনা যদি আমাদের শরীরে আসে সেটার এগেনস্টে সাড়া দেওয়াকে বলা হয় উত্তেজিতা। যেমন কোথাও কাটা ফুটলে পড়ে, তাহলে আমরা হাতটা সরিয়ে নিই তো, তাহলে এটাকে বলা হয় উত্তেজিতা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। এটা কিন্তু এই উত্তেজনা বা উত্তেজনায় সাড়া দেওয়া, এটা কিন্তু কেবলমাত্র লিভিং বা জীব জীবদের বৈশিষ্ট্য, জীবদের বৈশিষ্ট্য, এটা কিন্তু জড়দের বৈশিষ্ট্য না। বোঝা গেল? তারপরে চলে আসি, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটা কি? সাইবারনেটিক্স, সাইবারনেটিক্স, বায়োনিক্স, বায়োমেট্রি অ্যান্ড বায়োফিজিক্স। তাহলে বলেছে বায়োলজি অ্যান্ড ইলেকট্রনিক্স। তাহলে বায়োফিজিক্স, যদি বায়োলজি, বায়োলজি প্লাস ফিজিক্স থাকতো, ফিজিক্স থাকতো, তাহলে সেটা হতো বায়োফিজিক্স। বায়োমেট্রি, বায়োমেট্রি বায়োলজির সাথে জিওমেট্রি যদি থাকে তাহলে সেটা বায়োমেট্রি। কিন্তু আমাদের সাইবারনেটিক্স যদি দেখি তাহলে সেটা হচ্ছে সাইবারের সাথে যুক্ত, তাই তো, নেটওয়ার্কের সাথে যুক্ত। তাহলে আমাদের কি হবে? অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে বায়োনিক্স। তাহলে হচ্ছে বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এই দুটো মিলে তৈরি হচ্ছে বায়োনিক্স। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের কোশ্চেন যদি দেখি, নিচে কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? আবার একই কোশ্চেন আমরা একটু আগে পড়লাম, ল্যাম্প্রে অ্যান্ড হ্যাগফিশ, এই দুজনেরই চোয়াল নেই। তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। দেখো সি নম্বরে এ অ্যান্ড বি উভয়ই বলেছে, তাই না? ক্লিয়ার? তারপরে চলে আসি, সায়ানোব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসের কোন জগতের অন্তর্গত? এটা একটা দারুণ কোশ্চেন। সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে কি বলা হচ্ছে? সায়ানোব্যাকটেরিয়াকে নীল সবুজ শৈবাল বলা হচ্ছে। সায়ানোব্যাকটেরিয়াকে বলা হচ্ছে নীল সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি। এটাকে কোন গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে যদি দেখি, এটাকে কোন গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে? প্রোটিস্টা, মনেরা, ফাঙ্গি, প্ল্যান্টি। তাহলে ফাঞ্জি তো হবেই না, প্ল্যান্টি হবেই না, এই দুটো আগেই এলিমিনেশন করে দেওয়া হলো। তাহলে কি হচ্ছে, মনেরা না প্রোটিস্টা? প্রোটিস্টা প্রথমের দিকে এসছে, তাহলে প্রোটিস্টাও আমরা ক্যান্সেল করছি, ঠিক আছে, প্রোটিস্টা। তারপরে তাহলে কি থাকছে আমাদের? বাকি থাকছে মনেরা। তাহলে আমাদের সঠিক উত্তর বি নম্বরটা। এই সায়ানোব্যাকটেরিয়াকে মনেরা, মনেরা গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে, মনেরা গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে। ক্লিয়ার? তাহলে সায়ানোব্যাকটেরিয়াকে মনেরা গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে। তারপরের কোশ্চেনে চলে যায়,
হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কী? তাহলে হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক যদি আমরা দেখি, আমরা 7টা একক পড়েছিলাম। বর্গ, গোত্র, পর্ব, প্রজাতি, এখানে 4টা অপশন দেওয়া আছে। কী কী পড়েছিলাম? কিংডম, ফাইলাম কিংবা ডিভিশন। অর্ডার, ক্লাস, অর্ডার, ফাইলাম, সরি ফ্যামিলি, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা। তাহলে দেখো সবচেয়ে স্পিসিস, তাহলে এই দিকে হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট কে একক? তাহলে সবচেয়ে ছোট একক দেখি যদি স্পিসিস বা প্রজাতি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে প্রজাতি, এটা হচ্ছে প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় হচ্ছে কিংডম, জগৎ, তাই তো? কিংডম হচ্ছে জগৎ, জগৎ। তাহলে সবচেয়ে ছোট একক কি? তাহলে এখানে প্রজাতি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যায়। প্রোটোসেল মডেল হিসাবে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তাকে? প্রোটোসেল মডেল হিসাবে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা, তাহলে দেখি প্রোটোসেল মডেল হিসাবে সিডনি ফক্স, 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে সিডনি ফক্স, বি নম্বর হচ্ছে ওপারিন, সি নম্বর হচ্ছে হ্যালডেন অ্যান্ড ডি নম্বর হচ্ছে স্টার্নলে মিরার। তাহলে কী হচ্ছে? সিডনি ফক্স, হ্যালডেন, হ্যালডেন হচ্ছে গরম তরল স্যুপ দিয়েছিল, গরম তরল স্যুপ, গরম তরল স্যুপ দিয়েছিল, ঠিক আছে। স্ট্যানলি মিরার, এরা তো উরে মিলারের এক্সপেরিমেন্ট করেছিল। আচ্ছা, সিডনি ফক্স, সিডনি ফক্স হচ্ছে কোয়াসার্ভেট নামকরণ করেন, কোয়াসার্ভেট নামকরণ করেন। তাহলে আমাদের বাকি থাকছে কে? বাকি থাকছে আমাদের ওপারিন। তাহলে প্রোটোসেলকে নামকরণ করেন, প্রোটোসেল নামকরণ করেন ওপারিন। প্রোটোসেল নামকরণ কে করেন? তাহলে প্রোটোসেল নামকরণ করেন ওপারিন। তাহলে বি নম্বরটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। প্রোটোসেল বা যেটাকে বলা হয় আদি কোষ, আদি কোষ, তাহলে প্রোটোসেল বা বলা হচ্ছে আদি কোষ বা আদি সেল। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। তারপরে কোশ্চেন হচ্ছে সিউডোসিলম বা ছদ্ম গহ্বর, দেহ গহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীতে? তাহলে সিউডোসিলম বা ছদ্ম গহ্বর দেখা যায় প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কিওহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। ঠিক আছে, দেখো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কিওহেলমিনথিস যদি দেখি, তাহলে আমাদের এখান থেকে যদি দেখি আমরা প্রিমিটিভ আর অ্যাডভান্স কোনটা, তাহলে সেই হিসাবে যদি দেখি আমরা প্ল্যাটিহেলমিনথিস, তারপরে এসেছিলো হচ্ছে অ্যাস্কিওহেলমিনথিস, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাস্কিওহেলমিনথিস হবে। অ্যাস্কিওহেলমিনথিসের দেহে, ঠিক আছে, সিউডোসিলম দেখা যায়, সিউডোসিলম দেখা যায়, সিলম দেখা যায়, ঠিক আছে। এবং তারপরে যারা আছে তাদেরকে বলা হচ্ছে ট্রুসিলম দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, সিউডোসিলম বা ছদ্ম গহ্বর, ঠিক আছে। ছদ্ম দেহ গহ্বর দেখা যাচ্ছে অ্যাস্কিওহেলমিনথিসের ক্ষেত্রে। তারপরে যদি চলে যাই আমরা, পৃথিবীর জীববৈচিত্র্যের সৃষ্টির জন্য দায়ী মনে করা হয়, পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য সৃষ্টির জন্য দায়ী কাকে মনে করা হয়? মিউটেশন, বিচ্ছিন্নতাকে এবং প্রাকৃতিক নির্বাচনকে। মিউটেশন মানে কি? মিউটেশন মানে সাডেনলি চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, যদি জিনের মধ্যে হঠাৎ করে কোনো পরিবর্তন হয় তাকে মিউটেশন বলা হয়। তাহলে মিউটেশনের জন্য তো আলটিমেটলি আমাদের পৃথিবীতে জীববৈচিত্র্য রয়েছে। বিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্নতা মানে ধরে নাও যে এই জায়গাটাতে অনেকগুলো প্রাণী বসবাস করতো, এ বি সি ডি এইভাবে করে বসবাস করতো, বা এই জায়গাটাতে কোনো এ এ এ এ সবাই বসবাস করতো। কোনো কারণে এই জায়গাটার থেকে অনেকগুলো এ বের হয়ে এখান থেকে বের হয়ে এখানে গিয়ে বসবাস করা শুরু করলো, তাহলে এই দুটোর থেকে আলাদা হয়ে গেলো, এটাকে বলা হয় বিচ্ছিন্নতা।
প্রাকৃতিক নির্বাচন মানে কি? প্রাকৃতিক নির্বাচন মানে ন্যাচারাল সিলেকশন। যেন প্রকৃতির সাথে যে তাল মিলিয়ে চলতে পারবে, যে ধর্মগুলো তাল মিলিয়ে চলতে পারে, তাহলে সেগুলো আস্তে আস্তে ও সারভাইভ করবে, বাদ বাকিগুলো সব হারিয়ে যাবে। তাহলে এই সবগুলোই তো আমাদের জীব বৈচিত্র্যের জন্য দেয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, অ্যান্সার হয়ে যাবে। তারপরের কোশ্চেনে চলে যায়। নিচে কোন গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণু পোষ্য? সমরেণু মানে হচ্ছে আইসোগ্যামেট। আইসোগ্যামেট। তাহলে এখানে কারা আইসোগ্যামেট সম্পর্কে থাকছে? আইসোগ্যামেট কাদের থাকছে? তাহলে যদি দেখি, এটা জিমনোস্পার্ম, টেরিডোফাইট, ব্রায়োফাইটা অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে যদি চলে যায় এক এক করে বলি, টেরিডোফাইটা মানে ফার্ন বর্গীয়, ব্রায়োফাইট মানে মস বর্গীয়, ঠিক আছে। জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যদি চলে যায়, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম কি? জিমনোস্পার্ম হচ্ছে ব্যক্তবীজি, আর অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজি। তাহলে এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? যদি দেখি, সকলেই সমরেণু মানে আইসোগ্যামেট। তাহলে আইসোগ্যামেট জেনারেলি কাদের ক্ষেত্রে হয়? আইসোগ্যামেট হয় আমাদের ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখব সবাই কিন্তু আইসোগ্যামেট হয়। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামে আইসোগ্যামেট হয়, অ্যানাইসোগ্যামেট হয় না। মানে দুটো গ্যামেট কিন্তু সেম টাইপেরই হয়, ঠিক আছে। কিন্তু এখানে আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে গ্যামেটটা বেশি দেখব, কারণ ছেলেদের মর্টাইল, ঠিক আছে, আর মেয়েদের ইমমর্টাল, মানে নড়াচড়া করতে পারছে না, ঠিক আছে, মোর্টালিটি দেখাচ্ছে না। তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ব্রায়োফাইটের ক্ষেত্রে, ঠিক আছে, এইটা আমরা আইসোগ্যামেট দেখতে পারবো। তাহলে কাদের ক্ষেত্রে? ব্রায়োফাইটের ক্ষেত্রে আইসোগ্যামেট দেখতে পারবো। তাহলে সি নম্বরটা সঠিক অ্যান্সার। তারপরে চলে যাই, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন কে? জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার করেন ক্যারোলাস লিনাস তো হবে না, হ্যালডেনও হবে না, ওপারিনও হবে না। তাহলে আমাদের বাকি থাকছে কে? আমাদের বাকি থাকছে সি নম্বরটা, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে যদি চলে যায়, করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কী? করডাটা পর্বের যদি প্রধান বৈশিষ্ট্য দেখি, তাহলে এক নম্বর কথা হচ্ছে তাদের নোটোকর্ড থাকবে, তাই তো। নোটোকর্ড প্রেজেন্ট। তারপর 2 নম্বর নার্ভ কর্ড প্রেজেন্ট, তাই তো। আর লাস্ট যদি আমরা দেখি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, তাহলে হচ্ছে গলবিলীয়, মানে গলবিলীয় দেশে, ঠিক আছে, কি হচ্ছে ফুলকা ছিদ্র থাকবে, ছিদ্র থাকবে। এই তিনটা হচ্ছে নোটোকর্ড বা কর্ডেটদের মেন বৈশিষ্ট্য। তাহলে এই তিনটা বৈশিষ্ট্যই দেখো, এই তিনটা বৈশিষ্ট্য এখানে আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এই সবকটি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, সবকটি। তারপরে যদি দেখি আমরা, তারপরে কোশ্চেন, ট্যাক্সোনমি বা বিধিবিন্যাসের জনক হলেন কে? ট্যাক্সোনমির জনককে, তাহলে এটা কিন্তু একদম ডিরেক্টলি কোশ্চেন। ট্যাক্সোনমির জনককে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। আমি আর এখান থেকে কিছু বলছি না, ট্যাক্সোনমির জনককে ক্যারোলাস লিনিয়াস, এটা ডিরেক্টলি একদম বই থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর চলে আসি নেক্সট কোশ্চেন, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত কোন প্রাণীর রক্তে? তাহলে সিম্পলভাবে যদি দেখি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, ম্যামালিয়া, এভিস। তাহলে আমরা দেখেছিলাম ম্যামালিয়ানদের ক্ষেত্রে, স্তন্যপায়ীদের ক্ষেত্রে আরবিসি দুটো কন্ডিশনে থাকতে পারে। একটা হচ্ছে ম্যাচিওর কন্ডিশনে, আর একটা হচ্ছে ইমম্যাচিওর কন্ডিশনে। যদি দেখি ইমম্যাচিওর কন্ডিশনে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, কিন্তু ম্যাচিওর কন্ডিশনে যখন চলে আসে, ইমম্যাচিওর কন্ডিশনে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, কিন্তু ম্যাচিওর কন্ডিশনে কী হচ্ছে, নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, তার মানে তখন কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে
স্তন্যপায়ীদের ক্ষেত্রে আমরা দেখছি যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, কিন্তু বলছে আরবিসি ডিম্বাকার। আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে আরবিসি হচ্ছে গোলাকার, রাউন্ড শেপেড। কিন্তু বলেছে এখানে ডিম্বাকার, তাহলে ডিম্বাকার কাদের ক্ষেত্রে যদি চলে যায়, তাহলে ডিম্বাকার হয়ে যাবে আমাদের রেপটিলিয়া সরীসৃপদের ক্ষেত্রে আরবিসি হয়ে যাবে ডিম্বাকার, ইভেন এর ভেতরে নিউক্লিয়াস যুক্ত হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যায়, বলছে বিপাক বৃদ্ধি এবং জেনেটিক বস্তু জনন সম্পূর্ণ করার যোগ্যতাকে কি বলা হয়? বিপাক বৃদ্ধি, ঠিক আছে, তারপরে এবং জেনেটিক বস্তু জনন সম্পূর্ণ করার ক্ষমতাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্যারেক্টার এই যখন থাকবে, একটা প্রাণী বিপাক করবে, মানে কোনো কিছু বিপাক করবে, বৃদ্ধি করবে, এবং জেনেটিক বস্তু থাকবে, এবং জেনেটিক বস্তুর জন্য তারা জনন সম্পূর্ণ করবে, তাদেরকে তো অজৈব পদার্থ বলাই যায় না, জৈব পদার্থ বলা যায় না, জীব বলা যায় না জীবন বলা যায়। এই দুটোর মধ্যে পার্থক্য। এই তিনটা জিনিস থাকলে পারে তাদেরকে বলা হয় জীবন। এবার জীবন যাদের আছে তাদেরকে বলা হয় জীব, মানে যারা নড়াচড়া করতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে যদি চলে যায়, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্র আবির্ভাব ঘটে? তাহলে এইটাও কিন্তু আমরা সিম্পলভাবে পড়েছিলাম আমাদের ফার্নবর্গীয়তে, এর আগেও পড়েছি আমরা ফার্নবর্গীয়তে। এটা আমাদের কলাতন্ত্র বা ভাস্কুলার সিস্টেমে আবির্ভাব ঘটে। তারপরে পাইনাস সাইকাস ও গিঙ্গো কোন গোষ্ঠীর অন্তর্গত উদ্ভিদ? পাইনাস সাইকাস ও গিঙ্গো কোন গোষ্ঠীর অন্তর্গত? তাহলে যদি চলে যায় এইটা পাইনাস সাইকাস, তার মানে এটা পাইনাস সাইকাস নাম শুনেই কিন্তু আমরা শুনবো এগুলো হচ্ছে কি ব্যক্তবীজি, ঠিক আছে। ব্যক্তবীজি ইংরেজি কি যদি চলে যায়, ব্যক্তবীজি ইংরেজি হচ্ছে জিমনোস্পাম। তাহলে এটা কিন্তু ব্যক্তবীজের উদাহরণ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে জিমনোস্পাম। তাহলে সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরা কিন্তু এই জিমনোস্পামের অন্তর্গত। ব্রায়োফাইট হবে না, ব্রায়োফাইট হচ্ছে মশবর্গীয়। টেরো হচ্ছে ফার্নবর্গীয়। অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজি, মানে যাদের ফলের ভিতরে বীজটা লুকোনো থাকে, ঠিক আছে, ফলের ভিতরে বীজটা লুকোনো থাকে, তাদেরকে বলা হয় গুপ্তবীজি। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, যে মেরুদণ্ড প্রাণী সুস্পষ্ট গ্রীবা বহিঃকর্ণ থাকে তারা যে শ্রেণীর অন্তর্ভুক্ত? তাহলে যদি সুস্পষ্ট গ্রীবা মিন্স গলা এবং বাইরের কান থাকে, তাহলে তাদেরকে কোন গ্রুপের আন্ডারে ফেলা হয়? তাহলে ম্যামালিয়ানদের ক্ষেত্রে কিন্তু এটা থাকছে, স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু এটা থাকছে। কিন্তু যদি আমরা খালি এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলি, ঠিক আছে, তাহলে অনেক সময় কিন্তু আমাদের রেপটিলিয়াও বলা যেতে পারে। তাহলে আমরা এখানে সিম্পলভাবে ম্যামালিয়ান নেব, ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যায়, নিডোব্লাস্ট কোষে উপস্থিতি যে পর্বের প্রাণীদের দেখা যায় সেটা কি? তাহলে সেইটা যদি দেখি আমরা, তাহলে নিডোব্লাস্ট নিডারিয়া পর্বের প্রাণীদের দেখা যায়, সিম্পলভাবে বোঝা যাচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট দেখা যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, নিডারিয়া পর্বের প্রাণী। নিডোব্লাস্ট কি, যে এদের দংশক কোষ। তাহলে নিডোব্লাস্ট কোষ দিয়ে কী করে, এটা প্রোটেকশন করে, দংশন করে, ঠিক আছে, বাইট করে এই নিডোব্লাস্ট সেল দিয়ে, ঠিক আছে। তারপরে চলে আসি, কর্ডাটা পর্বের অন্তর্গত কোন উপপর্বের আর এক নাম হচ্ছে টিউনিকেটা? তাহলে এটা ডিরেক্টলি বই থেকে তোমাদের পড়বে। টিউনিকেটা যদি উপপর্ব থাকে, তাহলে এইটা কোন পর্বের উপপর্ব হচ্ছে টিউনিকেটা? ইউরোকর্ডাটা পর্বের উপপর্ব হচ্ছে টিউনিকেটা। তাহলে হচ্ছে ইউরোকর্ডাটা, সঠিক অ্যান্সার হবে বি নম্বরটা। তাহলে বি নম্বরটার এই ইউরোকর্ডাটার যদি একটা পর্ব দেখি, তাহলে সেটার নাম হচ্ছে টিউনিকেটা। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা, কোনটি হুইটটেকার পরিবর্তিত 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে অন্তর্গত নয়? হুইটটেকার যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিল, ঠিক আছে, মনেরা, তো কী মনেরা, তারপরে 1 নম্বর মনেরা, 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমাদের 3 নম্বর ফানজাই, 4 নম্বর প্ল্যান্টি,
আর 5 নম্বর অ্যানিমেলিয়া। এই 5টা করেছিল, ঠিক আছে। তো এইবার বলছে যে এখানে এই 5টার মধ্যে কোনটা, প্রোটিস্টাও আছে, মনেরাও আছে, আর অ্যানিমেলিয়া আছে। তার মানে এই 3 নম্বরটা যেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, আর্কিয়া কিন্তু আমাদের উইট্টেকার নামকরণ করেনি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের কোশ্চেন চলে যাই আমরা। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন দেখা যায় কোন পর্বের প্রাণীতে? এটাও ডিরেক্ট কোশ্চেন একদম। গ্যাস্ট্রোভাস্কুলার বা সিলেন্টেরন দেখা যায় আমাদের নিডারিয়া পর্বের প্রাণীদের গ্যাস্ট্রোভাস্কুলার বা সিলেন্টেরন দেখা যায়, ঠিক আছে। ডিরেক্ট কোশ্চেন দিয়েছে। স্পিসিস প্ল্যান্টারাম কার রচিত? তাহলে স্পিসিস প্ল্যান্টারাম কার রচিত? ক্যাওলাস লিনিয়াসের লেখা স্পিসিস প্ল্যান্টারাম, ঠিক আছে। তারপরে যদি চলে যায়, পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? জানেন, যে বিজ্ঞানের শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অঙ্কোলজি। মানে আমাদের ক্যান্সারের জিন নিয়ে আলোচনা করা হলো অঙ্কোলজি। বায়োনিক্স তো হচ্ছেই না, বায়োলজি অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে হচ্ছে বায়োনিক্স। তারপর হচ্ছে অ্যাগ্রোনমি, এটাও হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে অর্নিথোলজি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অর্নিথোলজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে শুষ্নি শাক ও ঢেঁকি শাক কোন পর্বের অন্তর্গত? তাহলে শুষ্নি শাক আর ঢেঁকি শাক যদি চলে যায়, তাহলে এদের বৈশিষ্ট্য কি? এরা জলে এবং ডাঙ্গায় দুইটা কন্ডিশনে থাকতে পারে, ঠিক আছে। এবং আমরা বেশিরভাগ এদেরকে ডাঙ্গায় দেখি। তাহলে শুষ্নি শাক আর ঢেঁকি শাক যদি দেখি আমরা, তাহলে এটাকে কিন্তু টেরিডোফাইটের আন্ডারে ফেলবো বা ফার্নবর্গীয়দের আন্ডারে ফেলবো, ঠিক আছে। শুষ্নি শাক বা ঢেঁকি শাককে ফার্নবর্গীয় আন্ডারে ফেলবো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরে চলে যায়, নিচে কোনটি উপচিতি বিপাক? মানে যে বিপাকে দেহের ড্রাই ওয়েট ইনক্রিজ হয়, ড্রাই ওয়েট বাড়ে, তাকে বলা হয় উপচিতি বিপাক। তাহলে শোষণেও ড্রাই ওয়েট কমে, রেচনেও ড্রাই ওয়েট কমে, ক্ষরণ হলে পরে তো আমাদের শরীর থেকে ওজন কমে যায়। তাহলে কেবলমাত্র আমাদের সালোক সংশ্লেষের ফলে আমরা দেখেছিলাম, সালোক সংশ্লেষের ফলে আমাদের শুষ্ক ওজন বাড়ে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষ, ঠিক আছে। তারপরে যদি চলে যায় আমাদের, জলের সাহায্যে নিষেক ঘটে এমন একটা উদ্ভিদের নাম কি? তাহলে দেখো, মস, ফান, গুপ্তবীজি, ব্যক্তবীজি, এই দুটো তো কখনোই হচ্ছে না। তাহলে মস আর ফানের মধ্যে আমরা দেখবো যে কারা জলে বাস করতে পারে। তাহলে কারা এখানে মস অ্যান্ড ফানের মধ্যে কারা জলে বাস করতে পারে? যদি আমরা দেখি, ফান কিন্তু জলের উপরে উঠে এসছে, ঠিক আছে। ফান কিন্তু জলের উপরে উঠেছে। মস কিন্তু জলের উপরে ওঠেনি, প্রায় এখনও কিন্তু এদেরকে উভয়চর বলা হয়, জলডাঙ্গার। তার মানে কি, যে এরা জীবনের একটা সময় জলের মধ্যে কাটাবে। কখন? যখন তারা রিপ্রোডাকশন করতে হবে, এই রিপ্রোডাকশনের সময় এরা কিন্তু জলের উপর ডিপেন্ডেন্ট, তাই তো? ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, একটি বদ্ধ সংবহনযুক্ত প্রাণীর নাম কি? তাহলে তোমরা ট্রাই করো একটা বদ্ধ সংবহন, যাদের দেহে মুক্ত সংবহন হয় না। তাহলে মানে কি, যে রক্ত, বদ্ধ সংবহন মানে কি ব্লাড কি হচ্ছে, শিরা বা ধমনীর মধ্য দিয়ে সার্কুলেট হবে, এইরকম একটা প্রাণীর নাম। তাহলে বদ্ধ সংবহনযুক্ত যদি একটা প্রাণীর নাম দিই, তাহলে আমরা যদি প্রিমিটিভ চলে যাই, তাহলে সবচেয়ে প্রিমিটিভ হচ্ছে কেঁচো হচ্ছে বদ্ধ সংবহন করে, ঠিক আছে। তাহলে বদ্ধ সংবহনযুক্ত একটা প্রাণীর নাম হচ্ছে কেঁচো। তারপরের কোশ্চেনে চলে যায়। তারপরের কোশ্চেনে যদি দেখি, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে? তাহলে তোমাদের এটা কোশ্চেন থাকলো, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তারপরে দেখি, আচ্ছা, তাহলে আমাদের আজকের মতো এখানেই আমরা টোটাল আজকে 39টা কোশ্চেন সলভ করলাম। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা এই চ্যানেলে নতুন, ঠিক আছে, তারা তো সাবস্ক্রাইব করবেই, সাথে বেল আইকনটাকে প্রেস করে রাখলে পরে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান আসবে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে। অ্যান্ড সবাইকে গুড নাইট, ঠিক আছে। আর তোমরা এই ক্লাসগুলো করো, আমি খুব শিগগিরই তোমাদের জন্য
কী করছি, একটা শিডিউল বানিয়ে দেবো যে কোন দিন আমি কোন চ্যাপ্টারে ক্লাস নেব। ঠিক আছে, সবাইকে আবার বলছি অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।